একবার চারদিকে তাকিয়ে দেখুন তো, সবকিছুই কেমন ছুটছে, তাই না? রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, আকাশে গ্রহগুলো ঘুরছে, এমনকি আমাদের শরীরের ভেতরের পরমাণুগুলো কিন্তু অনবরত কাঁপছে। কিন্তু এই যে গতির এত বড় একটা গল্প, এটাকে আমরা সঠিকভাবে বলবো কিভাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ভাষাটাই শিখতে চলেছি, যার নাম কাইনেম্যাটিক্স বা গতিবিদ। শুধু ভাবুন একবার, একটা ক্রিকেট বল ৬ মারার পর থেকে মাটিতে পড়া পর্যন্ত, কিংবা একটা রকেট যখন মহাকাশে পাড়ি দেয়, এই যে পুরো জার্নিটা, এটাকে আমরা একদম নিখুঁতভাবে বলবো কিভাবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। চলুন দেখি পদার্থবিজ্ঞান এর উত্তর কিভাবে দেয়। তো কোনো নতুন ভাষা শিখতে গেলে যেমন আগে তার গ্রামার বা নিয়মকানুন জানতে হয়, ঠিক সেভাবেই গতির গল্প বলার আগেও আমাদের কিছু বেসিক নিয়ম জেনে নিতে হবে। আর এই পর্বের মূল বিষয়টাই হলো কাইনেম্যাটিক্স আসলে জিনিসটা কি। খুব সহজ করে বললে, কাইনেমেটিক্স হলো গতির কিভাবের গল্পটা, কেন নয়। ব্যাপারটা অনেকটা সিনেমার একটা দৃশ্য বর্ণনা করার মতো। কে কোথায় আছে, কত জোরে দৌড়াচ্ছে, শুধু এইটুকু। কিন্তু ডিরেক্টর কেন শটটা এভাবে নিলেন, বা কিসের জন্য এই গতিটা তৈরি হলো, সেই গভীরে কাইনেমেটিক্স চায় না। আচ্ছা, এই গতির ভাষাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের যে শব্দটা সবার আগে শিখতে হবে সেটা হলো ভেক্টর। ভেক্টর হলো এমন একটা কোয়ান্টিটি বা রাশি, যার শুধু মান থাকলেই হবে না, তার একটা নির্দিষ্ট দিক বা ডিরেকশনও থাকতে হবে। মানে শুধু কতটা বললে চলবে না, কোন দিকে সেটাও কিন্তু বলে দিতে হবে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ভেক্টর আর স্কেলারের পার্থক্যটা দেখুন। যখন বলা হচ্ছে একটা গাড়ির বেগ ঘন্টায় ৬০ মাইল এবং সেটা উত্তর দিকে যাচ্ছে, তখন এটা একটা ভেক্টর। কিন্তু যখন শুধু বলা হলো গাড়িটার স্পিড ঘন্টায় ৬০ মাইল, ব্যাস, এখানে তো কোনো দিক নেই, তাই না? এটা হলো স্কেলার। ঠিক যেমন তাপমাত্রা বা ভর। বেশ, ভাষাটার নিয়ম তো জানা গেল। এবার তাহলে চলুন সেই ভাষার কিছু জরুরি শব্দ শিখে ফেলি, যে শব্দগুলো দিয়ে আমরা গতির যে কোনো গল্প বলতে পারবো। এগুলোই হচ্ছে কাইনেম্যাটিক্সের একদম কোর কনসেপ্ট। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট। ধরুন, বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে দোকানে যাওয়া হলো। মোট যতটা পথ হাঁটা হলো সেটা হলো অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ হলো একদম সোজাসুজি বাড়ি থেকে দোকান পর্যন্ত একটা সরল রেখা টানলে যে দূরত্ব আর দিকটা পাওয়া যায়, ঠিক সেটাই। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্যাচটা অনেকেই গুলিয়ে ফেলে। মনে রাখতে হবে, সরণ আর অতিক্রান্ত দূরত্ব কিন্তু মোটেও এক জিনিস নয়। যেমন ধরুন, একটা গাড়ি যদি ১ কিলোমিটার পূব দিকে গিয়ে আবার ঠিক ১ কিলোমিটার পশ্চিম দিকে ফিরে আসে, তাহলে সে মোট পথ গেল কত? ২ কিলোমিটার, তাই না? কিন্তু তার সরণ কত হলো? ০, একদম 0, কারণ সে তো ঠিক যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসছে। এরপর আসছে বেগ বা ভেলোসিটি। ভেক্টরের কথা মনে আছে তো? বেগ হলো তার একটা পারফেক্ট উদাহরণ। এটা শুধু এটাই বলে না যে একটা বস্তু কত দ্রুত চলছে, বরং কোন দিকে চলছে সেটাও পরিষ্কার করে বলে দেয়। আর ঠিক এই কারণেই বেগ একটা ভেক্টর রাশি। আর ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, এটা হলো বেগের পরিবর্তনের হার। ভাবুন তো, একটা ফর্মুলা 1 রেসিং কার স্থির অবস্থা থেকে যখন ছুটতে শুরু করে, ওটা হলো ত্বরণ। আবার যখন ব্রেক কষে থেমে যায়, সেটাও কিন্তু ত্বরণ, যদিও আমরা ওটাকে মন্দন বলি। আরও মজার ব্যাপার হলো, একটা বস্তু যদি একই স্পিডে একটা বৃত্তাকার পথেও ঘোরে, তাহলেও তার ত্বরণ হয়। কেন? কারণ প্রতি মুহূর্তে তার চলার দিকটা তো বদলে যাচ্ছে। এই যে এত সব কনসেপ্ট, এগুলো কিন্তু শুধু খাতা কলমের মধ্যেই আটকে নেই, এদেরকে ছবির মতো করেও দেখা যায়। আর এখানেই গ্রাফের আসল মজা। চলুন দেখি একটা সাধারণ গ্রাফ কিভাবে একটা পুরো জার্নির গল্প আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে। আসলে প্রত্যেকটা গ্রাফই একটা গল্প বলে। গ্রাফের লাইনের ওঠানামা, তার ঢাল, আর ওই লাইনের নিচে থাকা জায়গাটা, এই সব কিছুই কিন্তু ওই যাত্রার অনেক গোপন কথা ফাঁস করে দেয়। এই দূরত্ব সময় গ্রাফের গল্পটা তাহলে একটু শোনা যাক, কি বলেন? দেখুন, প্রথম অংশে লাইনটা একদম সমান্তরাল, তার মানে মানুষটা দাঁড়িয়ে আছে, কোনো গতি নেই, 0 স্পিড। দ্বিতীয় অংশে লাইনটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওপরে উঠছে, মানে সে একটা কনস্ট্যান্ট বা স্থির গতিতে হাঁটছে। আর তৃতীয় অংশে লাইনটা আগের চেয়ে কম খাড়া, তাই না? এর মানে হলো হাঁটার গতিটা এবার কমে গেছে,
হয়তো একটু ক্লান্ত হয়ে ধীরে হাঁটছে। তার মানে মূল কথা হলো এই গ্রাফের লাইনের ঢাল যত বেশি হবে স্পিডও তত বেশি। এবার আসা যাক বেগ সময় গ্রাফে। এখানে একটা সাইকেলের জার্নির গল্প বলা হচ্ছে। দেখুন, প্রথম অংশে বেগ বাড়ছে, মানে ত্বরণ হচ্ছে, স্পিড বাড়ছে। দ্বিতীয় অংশে বেগ একদম স্থির, কনস্ট্যান্ট। তৃতীয় অংশে বেগ কমছে, মানে মন্দন হচ্ছে, ব্রেক করছে হয়তো। আর চতুর্থ অংশে কি হচ্ছে? বেগটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে সাইকেলটা এবার উল্টো দিকে চলতে শুরু করেছে। এই ধরনের গ্রাফে ঢালটা দিয়ে ত্বরণ বোঝা যায়, আর লাইনের নিচে যে ক্ষেত্রফল সেটা দিয়ে বোঝা যায় অতিক্রান্ত দূরত্ব। আর এই স্লাইডটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিষয়টা কতটা কাজের। দেখুন, শুধু গ্রাফটা দেখেই কিন্তু আমরা বলে দিতে পারছি যে সাইকেলটা প্রথম 10 সেকেন্ডে ঠিক 75 মিটার পথ গিয়েছিল, কোনো জটিল হিসাব ছাড়াই। এটাই হলো গ্রাফের পাওয়ার। আচ্ছা, আমরা যখন গাড়ি চালাই তখন তো আর গড় বেগ নিয়ে ভাবি না, তাই না? আমাদের চোখ থাকে স্পিডোমিটারের দিকে, যেটা ঠিক ওই মুহূর্তের গতিটা দেখায়। ফিজিক্সের ভাষায় ওটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা গতিকে বর্ণনা করতে শিখলাম, কিন্তু পদার্থবিজ্ঞানের আসল মজা তো শুধু বর্ণনা করায় নয়, ভবিষ্যৎবাণী করায়। চলুন এবার দেখি কাইনেম্যাটিক্স কিভাবে আমাদের ভবিষ্যতের পথটাও দেখিয়ে দিতে পারে। তবে এর জন্য একটা ছোট্ট শর্ত আছে। ত্বরণকে অবশ্যই স্থির বা কনস্ট্যান্ট হতে হবে। যখন কোনো বস্তুর ত্বরণ বদলায় না, তখন তার ভবিষ্যৎ গতিপথ একদম নিখুঁতভাবে অঙ্কের মতো প্রেডিক্ট করা যায়। আর এই ভবিষ্যৎবাণী করার জন্যই আমাদের হাতে আছে একটা দারুণ টুল বক্স, এই 4টি গতির সমীকরণ। এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা যদি যে কোনো 3টে জিনিস জানি, তাহলে চতুর্থ অজানা জিনিসটা, যেমন ফাইনাল ভেলোসিটি বা কতটা পথ গেল, এসব খুব সহজেই বের করে ফেলতে পারি। এর সবচেয়ে সেরা আর পরিচিত বাস্তব উদাহরণ হল গ্র্যাভিটি বা মহাকর্ষ। একটা গাছ থেকে আপেল পড়া হোক বা কোনো ডাইভার যখন উঁচু থেকে ঝাঁপ দেয়, পৃথিবীর কাছাকাছি যে কোনো পতনশীল বস্তুর ত্বরণ প্রায় স্থির থাকে, আর সেই মানটা হল -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ঠিক এই কারণে আমরা খুব সহজে হিসাব করে বলে দিতে পারি একটা ঢিল ছুঁড়লে সেটা ঠিক কতক্ষণ পর মাটিতে এসে পড়বে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? কাইনেম্যাটিক্স হলো আসলে সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা, যা দিয়ে আমরা এই গতিশীল মহাবিশ্বের যে কোনো কিছুর চলার গল্পটা বলতে পারি, বুঝতে পারি, এমনকি তার ভবিষ্যতও বলে দিতে পারি। কিন্তু একটা কথা ভাবুন তো, আমরা তো এতক্ষণ শুধু সরল রেখায় চলার গল্প বললাম, কিন্তু যখন একজন ক্রিকেটার বল ছুঁড়ে দেন, তার পথটা তো আর সোজা হয় না, বাঁকা হয়। সেই গতির গল্পটা তাহলে কেমন হবে? এটা কিন্তু আরেকটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন, যা আমাদের পদার্থবিজ্ঞানের আরও গভীর আর রোমাঞ্চকর রহস্যের দিকে নিয়ে যাবে।